সময় কারো জন্যই অপেক্ষা করে না। সে তার নিজস্ব গতিতে চলমন থাকে। সেদিন দৃশ্য বাসা থেকে চলে যাওয়ার পর ফাহিম অনেক খুঁজেছিল। সে তার বোনকে কখনোই কষ্টে দেখতে চায়নি। তাই বাবাকে অনেকবার এই বিয়ে বন্ধ করার অনুরোধ করেছে। কিন্তু তার বাবা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। বাবার এই রূপের সাথে তারা পরিচিত না। মা কোনো দিন বাবার এই রূপের কথা জানায়নি। অথচ সে ভাবত তার বাবা সবার জন্য আদর্শ। বাবাকে রাজি করতে না পেরে দৃশ্যর বিয়ে পরীক্ষা পর্যন্ত পিছাতে বলল। আসলে ফাহিম কিছুটা সময় চাইছিল বিয়েটা বন্ধ করার। ওই ছেলের সাথে নিজে কথা বলেছে। এমনকি দৃশ্য আর মাহাত যে বিয়ে করে নিয়েছে সেটাও জানিয়েছে। কিন্তু সেই বেয়াদব তবুও দৃশ্যকে বিয়ে করতে রাজি। ফাহিম বুকে গেছে এই ছেলের সাথে তার বোন কখনোই সুখী হতে পারবে না। ফাহিম আর তার বন্ধুরা মিলে পরিকল্পনা করে হলুদের দিন রাতে ওই ছেলেকে তারা তুলে এনে আটকে রাখবে। আর বিয়ে ভেঙে গেলে ছেড়ে দিবে। এতদিনে বাবাও সবার কাছে কিছুটা হেনস্থ হয়ে দৃশ্যর বিয়ের ভূত মাথা থেকে নামিয়ে ফেলবে। বাবাকে সে একটা শিক্ষা দিতে পারবে। কিন্তু তেমন কিছুই হল না। বোনটা যে তার ভাইয়ের উপর ভরসা রাখতে পারেনি। হলুদের আগের দিনই বাসা থেকে কাউকে না জানিয়ে বেরিয়ে গেছে। ফাহিম হন্যে হয়ে দৃশ্যকে খুঁজেছে। সব আত্মীয় স্বজনদের বাড়িতে খবর নিয়েছে। এমনকি সে লোক দিয়ে মাহাদের ঢাকার বাড়িতে খবর নিয়েছে। সে ভেবেছে হয়তো দৃশ্য মাহাদের কাছে চলে এসেছে। কিন্তু না, দৃশ্য মাহাদের কাছে আসেনি। সেদিন ফাহিম চিৎকার করে কেঁদেছে। সেই দুঃসময় সে বোনটার পাশে থাকতে পারেনি। হাত ধরে ভরসা দিতে পারেনি। তার সেই ছোট্ট বোনটা কোথায় আছে, কেমন আছে কিছুই সে জানে না। সেদিন থেকে সে বাবার সাথে কোনো কথা বলেনি। সব কিছুর মূলেই যে বাবা রয়েছে। এত ইগো কেন তার? এই ইগোর কাছে সন্তানদের সুখ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত। বাবা সবার সাথে অন্যায় করেছে। তাকে সে কখনোই মাফ করবে না। আশরাফ হুসাইন ছেলের সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেও বলতে পারেনি। অন্যদিকে দৃশ্যর পালিয়ে যাওয়ার কারণে ছেলে পক্ষের কাছে অনেক কথা শুনতে হয়েছে তাকে। এলাকায় তাকে অনেকটা হেনস্থ হতে হয়েছে। ছেলে মেয়ে সব তার অবাধ্য হয়ে গেছে। তার বেশ কিছুদিন পর একদিন ফাহিমের কাছে খবর আসে তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে। ফাহিম ছুটে গেছিল হসপিটালে। যত যাই হোক বাবাকে তো রক্তের সম্পর্ক তার সাথে। হসপিটালে তখন তার বাবার অপারেশন চলছিল। অপারেশনের পর তারা জানতে পারে ব্রেনে আঘাত পাওয়ার কারণে বাবার শরীরের ডান পাশ প্যারালাইজ হয়ে পড়েছে। বাবা আর কখনোই সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না। আনিকা কবির স্বামীর করুণ অবস্থা দেখে ভেঙে পড়েছিলেন। মানুষটা তাকে ভালো না বাসলে কি হবে? সে তো ঠিক ভালোবেসে এসেছে। তার সব অন্যায় দেখেও সে মানুষটাকে ছেড়ে চলে যেতে পারেনি। হসপিটালে তখন আশরাফ হুসাইনকে পার্টির অনেক লোকেরা এসে দেখে গেছে। তার বর্তমান অবস্থা বিবেচনা করে সকলে ফাহিমকে তার বাবার জায়গাতে বসতে বলে। ফাহিম আগে থেকেই রাজনীতির সাথে পরোক্ষভাবে জড়িত ছিল। তাই তার জন্য দায়িত্ব নেওয়া সহজ ছিল। ফাহিম ক্ষমতায় আসার পর সে সবার জন্য ভালো কাজ করতে শুরু করে। সে মোটেও তার বাবার মতো স্বার্থপর না। সে দেশের সেবা করতে চায়। হুইল চেয়ারে বসে বসে আশরাফ হুসাইন এখন জীবনের হিসাব মিলাচ্ছেন। এত অহংকার তার নিমিষেই শেষ হয়ে গেছে। ছেলে তার সাথে কোনো কথা বলে না। তার একমাত্র মেয়ে ঘরছাড়া। আর যাকে সে বিয়ের পর থেকে অত্যাচার করে আসছে সেই মানুষটাই এখন নিঃস্বার্থভাবে তার সেবা করে যাচ্ছে। সে নিজে কিছুই করতে পারে না। আনিকা কবির সারাক্ষণ তার দেখাশোনা করে। মানুষটা বলার আগেই সব বুঝে যায়। আজ নিজের প্রতিটা কাজে আশরাফ হোসেনের আফসোস হয়।
এই মানুষটাকে সে কখনোই ভালোবাসেনি, আর না দিয়েছে সম্মান। তবুও তাকে কখনো ছেড়ে যায়নি। নিজের ইগোর জন্য একমাত্র বোনটাকে হারিয়েছে। তখন যদি দিশাকে আরিফের কাছে বিয়ে দিত তবে বোনটা তার জীবিত থাকত। একই অন্যায় সে নিজের মেয়ের সাথেও করেছে। মেয়েকে কখনোই সে ভালোবাসা দেয়নি, আদর করে কাছে ডাকেনি। মেয়েটা তাকে সব সময় ভয় পেত। একটাবার মেয়েটার সুখের কথা চিন্তা করে ওই ছেলের সাথে বিয়েতে রাজি হলে মেয়েটা আজ সুখী হতো। না জানি কোথায় আছে দৃশ্য। মেয়েকে সে কখনোই একা বাড়ির বাইরে যাবার অনুমতি দিত না। জ্বর কারণে দৃশ্য কখন বাইরের কঠিন বাস্তবতা দেখেনি। আজ মেয়েটা একা কি করে চলছে? মরার আগে একটাবার কি মেয়েকে দেখতে পারবে না? একটা বার কি ক্ষমা চাওয়ার সুযোগ পাবে না? ফাহিম রাজনীতিতে নামার পর থেকে ভীষণ ব্যস্ত। আসলে সে সব কষ্ট ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখতে শুরু করেছে। একটা কাজে আজ সে ঢাকায় এসেছে। কাজ শেষ হলে সে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগেই একটা বিকট শব্দ শুনতে পেল। সামনে তাকিয়ে দেখল অলরেডি ভিড় জমে গেছে। ফাহিম বুঝতে পারল মাত্রই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিউরিসিটি ধরে রাখতে না পেরে সে সামনে এগিয়ে গেল। দেখল একটা মেয়ে রাস্তায় উপুড় হয়ে পড়ে আছে। রক্তে পিছালা রাস্তা ভেসে যাচ্ছে। ফাহিমের বুকটা কামড়ে উঠল। ঈষৎ কি বিভৎস অবস্থা! ফাহিম দেখল ভিড় অনেক হলেও কেউ মেয়েটাকে সাহায্য করতে আসছে না। সবাই তামাশা দেখছে, কেউ কেউ তো ভিডিও করছে। ফাহিমের রাগ হল। মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ নেই। করো বিপদে এরা এগিয়ে আসবে না, কিন্তু মজা দেখবে। ফাহিম দ্রুত এগিয়ে গেল মেয়েটার দিকে। মেয়েটাকে সোজা করে শোয়াতেই ফাহিমের দুনিয়া থমকে গেল। মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডটা টেনে বের করে ফেলেছে। এটা স্বপ্ন নয় তো? যাকে সে এত খুঁজে বেরিয়েছে তাকে এমন রক্তে মাখামাখি অবস্থায় পাবে সে চিন্তা করতে পারেনি। কতদিন পর সে মুখটা দেখছে। ফাহিম দৃশ্যকে দেখে মুহূর্তেই অস্থির হয়ে পড়ল। সে কাঁপা কাপ গলায় দৃশ্যকে ডাকতে লাগল। দৃদৃশ্য, দৃশ্য বোন আমার, এই যে দেখ ভাইয়া এসে পড়েছি। এই বুড়ি কথা বল, রাগ করেছিস ভাইয়ার সাথে? দৃশ্য, কিন্তু দৃশ্যর কোনো সাড়া পাওয়া গেল না। ফাহিম দেখল দৃশ্যর মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। পরনের পাঞ্জাবি দিয়ে দৃশ্যর মুখের রক্ত পাগলের মতো মুছতে লাগল। তার সাদা পাঞ্জাবি মুহূর্তেই লাল রং ধারণ করল। কিন্তু মাথা থেকে রক্ত এসে আবার দৃশ্যর মুখ লাল রক্তে মাখামাখি হতে লাগল। ফাহিম চিৎকার করে কেঁদে বলতে লাগল, দৃশ্য বোন আমার, তোর কিছু হবে না। এই ভাইয়া আসর পড়েছি। চোখ খোল দৃশ্য, একবার চোখ খুলে দেখ ভাইয়া এসেছি। আর কিছু হবে না। বলেই সে দৃশ্য রক্তে ভেজা সারা মুখে চুমু খেতে লাগল। আর বলতে লাগল, তোর কিছু হবে না, ভাইয়া আছি না, প্লিজ কেউ একটু সাহায্য করুন। ভিড়ের মধ্যে থেকে একটা ছেলে আসলো ফাহিমের কাছে। সে বলল, মাথা ফেটে রক্ত পড়ছে, আগে রক্ত পড়া বন্ধ করতে হবে। বলেই পাশে পড়ে থাকা দৃশ্যর ওড়নাটা দিয়ে দৃশ্যর মাথা বেঁধে দিল। আর ফাহিমকে তাড়া দিয়ে বলল, উনাকে জলদি হসপিটালে নিতে হবে। ফাহিম দ্রুত দৃশ্যকে কোলে তুলে নিল। আর ছেলেটাকে বলল, আমার কাছে গাড়ি আছে, আমাকে হসপিটালে একটু পৌঁছাতে হেল্প করুন। জি অবশ্যই। ফাহিম গাড়ির পেছনে দৃশ্যকে শুইয়ে দিল। দ্রুত ড্রাইভিং সিটে বসে পড়ল। কিন্তু তার হাত প্রচণ্ড কাঁপছে। সে কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। একবার হাতের দিকে তাকাল। দুই হাত রক্তে ভেজা। সে তার হাত পাঞ্জাবিতে মুছতে লাগল। ছেলেটা এতক্ষণ পাশে দাঁড়িয়ে সবটাই দেখছিল।
সে বুঝতে পারল লোকটা এখন ড্রাইভ করতে পারবে না। সে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, আমি ড্রাইভ করছি, আপনি পেছনে বসুন। ফাহিম অসহায় দৃষ্টিতে তাকালো ছেলেটার দিকে, তারপর দ্রুত পেছনের সিটে দৃশ্যর পাশে বসে পড়ল। দৃশ্যর মাথা নিজে কোলে তুলে নিল, আর ছেলেটা গাড়ি হসপিটালের দিকে নিয়ে যেতে শুরু করল। সারা রাস্তা ফাহিম ফুপিয়ে কেঁদেছে। ভীষণ ভালোবাসে সে বোনটাকে। ছোটবেলা থেকে বোনটার সব আবদার সে পূরণ করেছে, আর আজ সেই আদরের বোনের এই মর্মান্তিক অবস্থা দেখে সে প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। শামসুন্নাহার বেগম ক্ষিপ্ত মনে আরিফকে কল করল, আর বলল, আব্বা, এই বাড়ির কেউ আমারে দাম দেয় না। তোর ভাই নাই তাই কেউ আমার কথা শুনে না। কি হয়েছে আম্মা? তোর ভাইয়ের বউ আর পোলা পাগল হইয়া গেছে। তারা ওই জানোয়ারের বাচ্চার মাইয়ারে এই বাড়িতে তুলতে চায়। কেমনে তারা ভুইলা গেল সব। ওই আশরাফের লাইগা আমার দুই পোলায় কত কষ্ট পাইল। আমার বড় আব্বায় দুনিয়া ছাড়ল আর তুই ছাড়লি দেশ। এরা কেমন কইরা ওই লক্ষ্মী মাইয়ারে বাড়িতে তুলতে চাইতাছে। আরিফ বুঝল মায়ের এত অভিযোগের কারণ। সেই নরম সুরে বলল, আম্মা, আপনি বেশি ভাবছেন। ওই বাচ্চা মেয়েটার তো কোনো দোষ নেই। মাহাদের উচিত ছিল মেয়েটাকে আরো আগে এই বাড়িতে আনা। বরং তোমার নাতি দেরি করে ফেলেছে। কি কস তুই? আমি ওই মাইয়ারে এই বাড়িতে ঢুকতে দিমু না। আমার সংসারে আর কোনো অশুভ ছায়া আসতে দিমু না। আমার পোলার মরণের কথা তোরা ভুলতে পারস, কিন্তু আমি না। আমি কাউরে মাফ করুম না। আমি মাহাদরে আবার বিয়া করামু। একবার বউ পাইলে হেই সব ভুইলা যাইব। আম্মা, আপনি ভালো করেই জানেন মাহাদ অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিবে না। এতদিন কি নাতির কষ্ট নিজ চোখে দেখেননি? দৃশ্যকে ছাড়া আপনার নাতি কখনোই সুখী হতে পারবে না। আম্মা, দিশা এই পৃথিবীতে নেই, তবুও ওকে আমি ভুলতে পারিনি, আর না পেরেছি তার জায়গা অন্য কাউকে দিতে। সেখানে দৃশ্য মাহাদের সামনে আছে। সবচাইতে বড় কথা, দৃশ্য মাহাদের বউ। আম্মা, ওই বাচ্চা মেয়েটার উপর আর রাগ পুষে রাখবেন না। আপনি একটু ভেবে দেখেন মেয়েটার কি অপরাধ? শামসুন্নাহার বেগম কিছুটা দমে গেলেন। কি বলবে বুঝতে পারছে না। তিনি বললেন, আব্বা, দেশে আইবা না? আমি তো আসার আগে মাহাদকে বলে এসেছিলাম এইবার দেশে তখনই আসব যখন মাহাদ গুড নিউজ শোনাবে। আমার মনে হয় সে দিন আর বেশি দেরি নেই। রবিন গাড়িতে বসে বারবার আর চোখে মাহাদকে দেখছে। তার স্যার আজ অন্য মুডে আছে, ভীষণ অস্থির। বাসা থেকে বেরিয়ে হাসি মুখে বলেছে, রবিন, তোমার ম্যামের বাসায় চলো এখনই। তখন খুশি থাকলেও এখন ভীষণ অস্থির। গাড়ি দৃশদের বাসার সামনে থামতেই মাহাদ মুখের মাস্ক পরে দ্রুত বাড়ির ভেতরে ঢুকল। দোতলায় উঠে বসার ডোর বেল বাজাতেই জিনিয়া দরজা খুলে দিল। মাহাদকে এই সময় দেখে কিছুটা চমকে গেল। মাহাদ ভেতরে প্রবেশ করে দেখল লতাও বেশ চিন্তিত হয়ে বসে আছে। মাহাদকে দেখে উঠে দাঁড়াল। মাহাদ কপাল কুঁচকে জিজ্ঞাসা করল, দৃশ্য কোথায়? জিনিয়া চিন্তিত হয়ে বলল, দৃশ্য এখনো বাসায় ফেরেনি। কখন থেকে কল করে যাচ্ছি, রিসিভ হচ্ছে না। লতা বলল, কখনো তো এমন করে না, দেরি হলে কল করে জানিয়ে দেয়। মাহাদের চিন্তা বাড়তে লাগল। কাল রাতের পর আর দৃশ্যকে দেখা হয়নি। ঠিক আছে তো? অজানা ভয় মাহাদের বুকে হানা দিতে লাগল। সে বলল দৃশ্যর নম্বরে আবার কল দিতে। লতা আবারও কল করল দৃশ্যর নাম্বারে। আকাশ হসপিটালে বসে আছে। তার পাশেই লোকটা রক্তে ভেজা পাঞ্জাবি পরে পাশের রুমটার দিকে তাকিয়ে অশ্রু ঝরাচ্ছে। তার নিজেরও একটা ছোট বোন আছে। ফাহিমের অবস্থা সে বুঝতে পারছে। হঠাৎ পাশের চেয়ারে হাত চলে গেলে চমকে উঠল।
চেয়ারটা কাঁপছে। পরে বুঝতে পারল আসলে ব্যাগের ভেতরের ফোন ভাইব্রেট হচ্ছে। মেয়েটার কাছ থেকে একটু দূরেই ব্যাগটা পড়েছিল। গাড়িতে ওঠার সময় সে ব্যাগটা নিয়ে এসেছে। সে ফোনটা তুলে হেলো বলতেই অপর পাশ থেকে একটা মেয়ে কণ্ঠ বলে উঠল, কে আপনি? দৃশ্য কোথায়? ওর ফোন আপনার কাছে কেন? লতার কথা শুনে মাহাদ অস্থির হয়ে তাকিয়ে আছে। কিন্তু একটু পর লতা চিৎকার দিয়ে বলল, কি বলছেন এসব? মাহাদের বুক মুচড়ে ওঠে। লতার হাত থেকে ফোনটা পড়ে যায়। লতা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। জিনিয়া অস্থির হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে। লতা কাঁদতে কাঁদতে বলল, দৃশ্যর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে হসপিটালে নেওয়া হয়েছে। কথাটা শুনে মাত্রই মাহাদের সারা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। শরীর নিস্তেজ হয়ে আসছে। সে নিশ্চয়ই ভুল শুনছে। তার দৃশ্যর কিছুই হতে পারে না, কিছুই না। রবিন সবটা শুনে মাহাদকে ধরে নিচে নামায়। গাড়িতে উঠে মাহাদ অস্থির হয়ে যায়। সে যেন নিজের মধ্যে নেই। তার মনে হচ্ছে বুকে কেউ বিশাল বড় পাথর চাপা দিয়ে রেখেছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রবিন সবাইকে নিয়ে দ্রুত হসপিটালে রওনা দেয়। মাহাদ হসপিটালে পৌঁছে দৌড়ে ভেতরে ঢুকে পড়ে পাগলের মতো ছুটতে থাকে। দু চোখ বেয়ে গড়িয়ে পড়ছে ঝর্ণা ধরা। রিসেপশনিস্টের কাছে জিজ্ঞেস করার কথা বেমালুম ভুলে যায়। হসপিটালের সবাই মাহাদকে দেখে ভিড় জমাতে শুরু করে। এত বড় সেলিব্রিটিকে দেখে সবারই কৌতূহল জাগে। রবিন দ্রুত দৃশ্যর কথা জিজ্ঞেস করে মাহাদকে দৃশ্যর কাছে নিয়ে যেতে থাকে। আর বডিগার্ডকে কল করে আসতে বলে। এত ভিড় সে একা টেকেল দিতে পারবে না। তাছাড়া কিছু ক্ষণের মধ্যেই হয়তো খবরটা মিডিয়া অবধি চলে যাবে। মাহাদ ওটির সামনে এসে থমকে দাঁড়ায়। সেখানে ফাহিম বসে ফুপাচ্ছে। ফাহিমের জামার দিকে নজর যেতেই তার কলিজা কেঁপে ওঠে। সাদা পাঞ্জাবিতে লাল রক্তের ভেজা। এগুলো নিশ্চয়ই তার দৃশ্যর রক্ত। তার বউটা কতটা কষ্ট পাচ্ছে আল্লাহ ভালো জানে। মাহাদ দৌড়ে ওটির দরজার সামনে চলে যায়। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দরজা ভেতর থেকে লক। মাহাদ পাগলের মতো দরজা ধাক্কাটা লাগলো আর চিৎকার করে বলতে লাগল, দরজা খোলো, আমাকে আমার দৃশ্যর কাছে যেতে দাও। ওর কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দিব না। এই দেখো আমি চলে এসেছি পিচ্ছি। আমার উপর রাগ করে শাস্তি দিচ্ছ তাই না? দৃশ্য দৃশ্য। ফাহিম প্রথমে খেয়াল না করলেও পরে মাহাদকে দেখে অনেকটা চমকে যায়। দৃশ্যর কথা মাহাদ জানালো কি করে? সে মাহাদের পাগলামি দেখছে। ছেলেটা তার বোনের জন্য পাগলামি করছে। রবিন মাহাদকে কিছুতেই আটকাতে পারছে না। মাহাদ যেন আজ এই দরজা ভেঙেই ছাড়বে। শেষে ফাহিম উঠে এসে মাহাদকে টেনে হিচড়ে দরজার কাছ থেকে নিয়ে আসে। সে ফাহিমকে দেখে অস্থির হয়ে নিজেকে ছাড়াতে চেষ্টা করতে করতে বলল, আমাকে যেতে দে ফাহিম, ও আমার জন্য অপেক্ষা করছে। ও ভালো নেই, আমি একটা বার ওকে দেখব। দরজা খুলতে বল। ফাহিম মাহাদের দুই গালে চেপে ধরে বলল, দৃশ্যর অপারেশন চলছে মাহাদ, একটু শান্ত হো, এমন পাগলামি করিস না। মাহাদ চিৎকার করে বলল, কি করে শান্ত হব? তোর বোনকে ছাড়া আমি বাঁচতে পারব না। ওকে ভীষণ ভালোবাসি আমি। এতদিন দূরে ছিল, কিন্তু নিজেকে সান্ত্বনা দিয়েছি সে তোর কাছে ভালো আছে। কিন্তু তুই আমার পিচ্চির খেয়াল রাখতে পারিসনি। মাহাদ ফাহিমের কলার চেপে বলতে লাগল, আমার বউকে তোর হাতে তুলে দিয়ে এসেছিলাম না? ওর খেয়াল কেন রাখতে পারলি না? আমার বউটা কত কষ্ট করেছে জানিস? সব আমার জন্য হয়েছে। আমি ওকে ছেড়ে না আসলে এমন কিছুতেই হতো না।
আমাকে ওর কাছে যেতে দে। ওকে এই মুহূর্তে না দেখলে মরেই যাব আমি। বলেই মাহাদ আবার যেতে চাইলে ফাহিম জোর করে আটকে রাখে। লতা আর জিনিয়া একপাশে দাঁড়িয়ে কান্না করে যাচ্ছে, আর আকাশ অবাক হয়ে মাহাদকে দেখছে। এত বড় সেলিব্রিটি এই মেয়েটার জন্য এমন পাগলামি কেন করছে? আর মেয়েটাকে বউ বলছে কেন? তার মানে কি সে এই মেয়েটাকে গোপনে বিয়ে করেছে? ফাহিম বলল, মাহাদ তুই এমন করলে ডক্টররা তাদের কাজ করতে পারবে না। তুই কি দৃশ্যকে সুস্থ দেখতে চাস না? তাহলে শান্ত হো, তোর দৃশ্য ঠিক হয়ে যাবে দেখিস। মাহাদ ফ্লোরে বসে পড়ল, দুই হাতে চুল খামচে চিৎকার করে কাঁদতে লাগল। এমন কেন হচ্ছে তাদের সাথে? এই মেয়েটা আর কত কষ্ট সহ্য করবে? আপনজনদের ধারা মেয়েটা কত কষ্ট পেয়েছে, আবার এমনটা কেন হল? আজ দৃশ্যর কিছু হলে সে মরেই যাবে। এই মেয়েটা যে তার প্রাণ। রবিন মাহাদের পাশে বসে তাকে জড়িয়ে ধরে। তার নিজেরই ভীষণ কষ্ট হচ্ছে। মাহাদকে সে কখনো এমনভাবে দেখেনি। মাহাদ চিৎকার করে কাঁদছে। ফাহিম মাহাদের চিৎকার দেখে নিজেও ফুপিয়ে কেঁদে উঠল। রবিন মাহিমকে কল করে সবটা জানাল। বেশ কিছুক্ষণ পর ডক্টর ওটি থেকে বেরিয়ে আসলে মাহাদ আর ফাহিম দৌড়ে আসে। মাহাদ অস্থির হয়ে বলে, ডক্টর আমার দৃশ্য কেমন আছে? দেখুন রোগীর অবস্থা তেমন একটা ভালো না। মাথায় বেশ আঘাত পেয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সমস্যা হচ্ছে ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেটা বন্ধ না হলে আমাদের আর কিছুই করার থাকবে না। শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর আঘাত পেয়েছে। এছাড়া ডান পা ফ্র্যাকচার হয়েছে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি, বাকিটা আল্লাহর হাতে। ডক্টরের কথা শুনে মাহাদ আর ফাহিম স্তব্ধ হয়ে পড়ে। মাহাদ অস্থির হয়ে বলতে শুরু করে, ওর কিছু হবে না। আপনি কিছু করুন ডক্টর, আমাকে ওর কাছে যেতে দিন। আমি একটা বার ওকে দেখব। ডক্টর বললেন, এখন সম্ভব না। মাহাদ হঠাৎ ডক্টরের পায়ে পড়ে গেল আর বলতে লাগল, ডক্টর প্লিজ, আমি দূর থেকে একটু দেখব। ওকে এখনই না দেখলে আমি মরেই যাব। প্লিজ ডক্টর, একটা বার আমার পিচ্চিকে দেখতে দিন। ডক্টর ভীষণ অবাক হল মাহাদের পাগলামি দেখে। সে নিজেও মাহাদে অনেক বড় ফ্যান। তিনি বুঝতে পারলেন মেয়েটার সাথে মাহাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি মাহাদকে 5 মিনিটের জন্য দৃশ্যর কাছে যাওয়ার পারমিশন দিলেন। নিকষ কৃষ্ণ আকাশে নির্বিঘ্নে উড়ে বেড়াচ্ছে তুলো রাশির দল। তাদের মাঝে মোহনীয় আলো ছড়াচ্ছে বৃত্তকার চাঁদটি। কিন্তু চারপাশের কোনো সৌন্দর্যই মাহাদকে মোহিত করতে পারছে না। সে মুখে মাস্ক পরে আইসিইউ সামনে দাঁড়িয়ে আছে। দৃশ্যকে এক নজর দেখার জন্য সে এতক্ষণ ঠিক যতটা অস্থির হয়েছিল, এই মুহূর্তে ঠিক ততটাই ভয় হচ্ছে। দৃশ্যকে দেখে সে স্থির থাকতে পারবে তো? ফাহিম বাড়িতে কল করে মাকে সব জানাল। আনিকা কবির সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। আজ এতদিন পর মেয়েটার খোঁজ পেল, কিন্তু এই অবস্থায়? তিনি হাউমাউ করে কাঁদতে লাগলেন। দৃশ্যর কথা শুনে আশরাফ হুসাইন এই প্রথম ভীষণ কষ্ট পেলেন। মেয়েটাকে তিনি প্রাপ্য ভালোবাসা দিতে পারেনি, তাই বলে কি মেয়েটা অভিমান করে দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছে? আনিকা কবির ঢাকায় যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। তাই ফাহিম নাবিলকে কল করে সব জানায়, আর তার মাকে দৃশ্যর কাছে নিয়ে আসতে বলে। নাবিল এই সব শুনে বেশ কষ্ট পায়। দৃশ্যকে সে ঠিক নাবিলার মতোই ভালোবাসে। আর আজ সেই বোনটার এই করুণ অবস্থা কিছুতেই মানতে পারছে না। বাইরে অলরেডি মিডিয়া এসে ভিড় জমিয়েছে। একজন সেলিব্রিটি পাগলের মতো কার জন্য হসপিটালে ছুটে এসেছে তা জানার আগ্রহে। সবাই নানান প্রশ্ন করে যাচ্ছে রবিনকে। এসব খবর যেন বাতাসের আগে ছড়িয়ে পড়ে।
রবিন আর সিকিউরিটি গার্ড মিলে এইসব বিষয় টেকেল দিচ্ছে। মাহাদ অনেক সাহস জগিয়ে ভেতরে প্রবেশ করল। দেখল রুমটির কর্নারের বেডে কেউ শুয়ে আছে। মাহাদ কাপা কাপা পা নিয়ে সেদিকে এগিয়ে গেল। বেডের কাছে আসতেই তার চোখ ভিজে উঠল। দৃশ্যর মাথায় ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, যা দিয়ে দৃশ্য জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। পায়ের দিকে নজর যেতে দেখল ডান পায়ে প্লাস্টার করা, এছাড়া হাতের বেশ কয়েক জায়গাতে ব্যান্ডেজ করা। মাহাদের চোখ আটকে গেল গলার দিকে। সেখানে বেশ বড় আঘাতের চিহ্ন, যাতে অয়েনমেন্ট দেওয়া। সেই আঘাতের ঠিক উপরে কয়েকটা লাভ বাইট নীলচে হয়ে আছে। মাহাদের হৃদস্পন্দন বেড়ে গেল। গতকাল রাতেই তারা ভালোবাসার চাদরে মুড়িয়েছিল, যায় বেশ কয়েকটা চিহ্ন এখনো তার বউয়ের গায়ে ফুটে আছে। কতটাই না মোহনীয় ছিল সেই রাতটা। আর আজ তার ভালোবাসা ক্ষতবিক্ষত হয়ে বেডে পড়ে আছে। এমন কিছু ঘটবে বুঝতে পারলে মাহাদ ভুল করেও দৃশ্যকে চোখের আড়াল করত না, নিজের বুকে লুকিয়ে রাখত। মাহাদ দৃশ্যর কাছে এসে কপালে গভীরভাবে চুমু খেল। তার গাল বেয়ে অশ্রুধারা দৃশ্যর কপালে পড়ছে। সেই দৃশ্যর মাথায় আলতো হাত বুলিয়ে দিল। বেডের পাশের টুলে বসে দৃশ্যর হাত নিজের হাতের মুঠোয় পুরে নিল। দৃশ্যর হাতেও বেশ আঁচড় লেগে অনেক জায়গায় ছিলে গেছে। সে আলতো করে দৃশ্যর হাতের উল্টো পিঠে বেশ কয়েকবার চুমু খেল। দৃশ্যর নিস্তেজ দেহ দেখে মাহাদের বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। কতটা যন্ত্রণা সহ্য করছে তার পিচ্ছিটা। মাহাদ দৃশ্যর হাত নিজের গালে ছোঁয়াল, আর কাপা কাপা গলায় বলল, তোমার কিছু হবে না পিচ্ছি, তোমার মাহাদ তোমার পাশে আছে, কিছু হতে দিব না তোমাকে। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, তাই আমার উপর অভিমান করে চলে যেতে চাইছ তাই না? আমি সেটা মোটেও হতে দেব না। মাহাদ আবারও দৃশ্যর হাতে চুমু খেল, আর কাঁদতে কাঁদতে বলল, সুস্থ হয়ে জলদি আমার কাছে ফিরে এসো বউ। আই প্রমিজ আর কোনোদিন তোমাকে কষ্ট দিব না। এই তোমার হাত শক্ত করে ধরেছি, শেষ নিঃশ্বাস অবধি এই হাত ছাড়ব না। একটা মিষ্টি সংসার হবে আমাদের। সেই সংসারের রানী হবে তুমি আর আমি হব তোমার গোলাম। আমরা দুজনে মিলে যে যে স্বপ্ন বুনেছি সবটা পূরণ করব। অনেক কিছু বাকি রয়ে গেছে, জলদি ফিরে এসো বউ। আই অ্যাম ওয়াটিং ফর ইউ। মাহাদ খেয়াল করল দৃশ্য বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। একটা সময় দৃশ্য অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে শুরু করে। মাহাদ চমকে যায়। সে অস্থির হয়ে দৃশ্যকে ডাকতে শুরু করে, দৃশ্য, কষ্ট হচ্ছে তোমার? এই দৃশ্য চোখ খোলো। দৃশপাখি কথা বলো প্লিজ। দৃশ্য। একটা সময় মাহাদ চিৎকার করে দৃশ্যকে ডাকতে লাগল। বাইরে থেকে নাচ শব্দ শুনে দ্রুত ভেতরে গেল। ভিতরে প্রবেশ করে দৃশ্যর অবস্থা দেখে দ্রুত ডক্টরকে ডাকতে লাগল। 2 মিনিটের মধ্যে ডক্টর ভেতরে প্রবেশ করে দৃশ্যকে চেক করতে লাগল, আর মাহাদকে রুম থেকে বেরিয়ে যেতে বলল। কিন্তু মাহাদ নাছোড়বান্দা। সেই দৃশ্যর হাত আরও শক্ত করে ধরল, আর বলতে লাগল, আমি কোথাও যাব না। আমার দৃশ্যকে ছেড়ে আমি যাব না। আমি কাছে না থাকলে ও আমার উপর অভিমান করে চলে যাবে। আমাকে এখানে থাকতে দিন ডক্টর। ততক্ষণে মাহিম হসপিটালে এসে পড়েছে। ফাহিম আর মাহিম ভেতরে প্রবেশ করে মাহাদকে এক প্রকার টেনে বের করতে থাকে। মাহাদ কাঁদতে কাঁদতে বলে, মাহিম আমাকে তোর ভাবির কাছে যেতে দে। ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওর কিছু হলে আমি বাঁচতে পারব না। ও যদি আমাকে বাবার মতো ছেড়ে চলে যায়, কি নিয়ে বাঁচব আমি? আমাকে ওর কাছে যেতে দে। ফাহিম আর মাহিম মাহাদকে জোর করে বাইরে এনে দাঁড় করাই। মাহিমের ভীষণ কষ্ট হচ্ছে ভাইকে এই অবস্থায় দেখে।
আর কেউ জানুক বা না জানুক সে তো জানে তার ভাই ভাবিকে ঠিক কতটা ভালোবাসে। আজ ভাবির কিছু হলে তার ভাই যে নিঃশেষ হয়ে যাবে। মাহিম মাহাতকে ঝাপটে জড়িয়ে ধরল আর কাপা গলায় বলল, ভাইয়া এমন পাগলামি করো না, ভাবির কিছু হবে না, ডক্টরকে দেখতে দাও। তুমি এমন করলে ডক্টর তার কাজ কি করে করবে? তোমার নিজেকে শান্ত করতে হবে। মাহাদ মাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মাহিম ভাইয়ের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে লাগল। বেশ কিছুক্ষণ পর ডক্টর বেরিয়ে আসল আর জানালো আজ রাতে দৃশ্যকে অবজারভেশনে রাখা হবে। দৃশ্যর মস্তিষ্কে রক্তক্ষরণ এখনও হচ্ছে। একে ট্রোম্যাটিক ব্রেইন ইনজুরি বা টিবিআই বলে। আজ রাতটা তারা দৃশ্যর অবস্থা অবজার্ভ করবে। রাতের মধ্যে যদি প্রোগ্রেস না হয় তবে হয়তো দৃশ্যর ব্রেন সার্জারির প্রয়োজন পড়তে পারে। ডক্টরের কথায় সবাই অনেকটা ভেঙে পড়েছে। ফাহিম দুহাতে মুখ গুজে কাঁদছে। বোনটাকে এতদিন পর পেয়েও বুকে জড়িয়ে ধরতে পারে না। এই ছোট বয়সে বোনটা এত বড় সার্জারির ধকল কি করে নিবে? মাহাদ চুপ করে মাথা নিচু করে চেয়ারে বসে আছে। দু চোখ তার ভেজা। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে। সে তার বউকে সকল বিপদ থেকে বাঁচিয়ে রাখতে পারেনি। নিজের কোনো দায়িত্বই সে পালন করতে পারেনি। এই মেয়েটাকে সে নিজের বুকে পরম যত্নে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু পারেনি কিছুই করতে। বুকে তীব্র যন্ত্রণা হচ্ছে। সে বীর বীর করে মহান আল্লাহ তায়ালাকে ডাকতে লাগল। তার পিচ্ছিটা সুস্থ হলে সে আর কোনোদিন নিজের কাছ থেকে তাকে দূরে রাখবে না। সবার সাথে যুদ্ধ করতে হলে তাই করবে। তবুও সে নিজের বউকে আর এক মুহূর্তের জন্য একা ছাড়বে না। মাহিম মাহাদকে শান্ত করে ফাহিমের কাছে গেল। মানুষটা ভীষণ ভেঙে পড়েছে, কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই পাশে। ফাহিমের পাশে বসে তার কাঁধে হাত রাখল। ফাহিম মাথা তুলে তাকাল। মাহিম দেখল ফাহিমের চোখ ভেজা আর লাল হয়ে আছে। মাহিম বলল, নিজেকে শক্ত করুন। আমার বিশ্বাস ভাবির কিছু হবে না। তার আপন মানুষগুলো তাকে ভীষণ ভালোবাসে। এই ভালোবাসা উপেক্ষা করে ভাবি থাকতে পারবে না। ফাহিম মাহিমকে জড়িয়ে ধরল। একটা কাঁধ খুঁজছিল সে মন খুলে কাঁদার জন্য। সেটা পেয়ে সে কাঁদতে লাগল। অসম্ভব অস্থিরতায় সেই রাতটা পার করল তারা। সকালের সূর্য উঠার সাথে সাথে সবাই হসপিটালে এসে উপস্থিত হয়। আনিকা কবির এসেই ফাহিমকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ফাহিম মাকে শান্ত করতে করতে এক নজর হুইল চেয়ারে বসা বাবার দিকে তাকাল। আশরাফ হুসাইন ছেলের দৃষ্টিতে অবজ্ঞা ছাড়া আর কিছুই পেলেন না। তিনি মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিতে লাগলেন। এক পলক তার চোখ পড়ল মাহাদের দিকে। অসম্ভব সুদর্শন ছেলেটা কেমন নিস্তেজ, নিষ্প্রাণ হয়ে চেয়ারে বসে আছে। তার চোখ অসম্ভব লাল হয়ে ফুলে আছে। আজ প্রথম তিনি অনুভব করলেন এই ছেলেটা তার মেয়েকে পাগলের মতো ভালোবাসে। নিজের অপরাধ বোধ বাড়ল আখি রহমানকে হসপিটালে দেখে। আখি রহমান দৃশ্যর কথা শুনে নিজেকে ধরে রাখতে পারেনি। বিনা অপরাধে মেয়েটা অনেক কষ্ট পেয়েছে। তবে আল্লাহ এই বাচ্চা মেয়েটাকে কেন এই যন্ত্রণা দিচ্ছে? তিনি জানে মেয়েটা যে তার ছেলের প্রাণ। এই মেয়েটার কিছু হলে তার ছেলেকেও তিনি হারাবেন। ছেলেকে নিষ্প্রাণভাবে চেয়ারে পড়ে থাকতে দেখে তার বুকটা ধক করে উঠল। কোনো মা পারে না ছেলের এই যন্ত্রণা সহ্য করতে। তিনি মাহাদের পাশে বসে গালে হাত বুলিয়ে দিলেন। মাহাদ অশ্রু সিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে ফুপিয়ে ফুপিয়ে বলল, দেখো না না মা, তোমার বৌমা আমার উপর ভীষণ রেগে আছে। এইভাবে থেকে আমাকে কেমন নরক যন্ত্রণা দিচ্ছে। আমি যে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। ওকে বলো না এইভাবে আমাকে যন্ত্রণা না দিতে। আমি যে আর নিতে পারছি না।
কিছু হবে না বাবা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহকে ডাক বাবা। মাহাদ মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। আর আখি রহমান ছেলের এলোমেলো চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। অনেকক্ষণ পর আনিকা কবিরের পাশে বসলেন আখি রহমান। আনিকা কবিরের কষ্ট তিনি উপলব্ধি করতে পারছেন, তাই সব দ্বন্দ্ব ভুলে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আর বললেন, আমার বৌমা মোটেও দুর্বল না, সে সংগ্রাম করতে জানে। দেখবেন ঠিক সে আমাদের মাঝে সুস্থ ভেবে ফিরে আসবে। আপনি ধৈর্য ধরুন বেআইন সাহেব। আনিকা চমকে তাকাল। আখি রহমানের কাছ থেকে এমন কথা তিনি মোটেও আশা করেননি। তিনি ভেবেছেন তার স্বামীর মৃত্যুর কথা মনে করে হয়তো তাদের দিকে ঘৃণার দৃষ্টি ছুড়ে দিবে, কিন্তু এমন কিছু না করে বরং তাকেই সান্ত্বনা দিচ্ছেন। আশরাফ হুসাইন লজ্জায় মাথা নিচু করে নিলেন। আজ তিনি ভীষণ অনুতপ্ত। এই মানুষগুলোকে সে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু তাদের দুঃসময় এই মানুষগুলি তার পরিবারের পাশে দাঁড়িয়েছে। সকালে ডক্টর দৃশ্যকে পর্যবেক্ষণ করে জানায় দৃশ্য এখন বিপদমুক্ত। তার মস্তিষ্কের রক্তক্ষরণ বন্ধ হয়েছে। আরও ৪৮ ঘণ্টা পর দৃশ্যর জ্ঞান ফিরবে। ডক্টরের কথায় সকলেই চিন্তামুক্ত হয়। মাহাদ যেন নতুন করে প্রাণ ফিরে পেল। সে খুশিতে ফাহিমকে জড়িয়ে ধরল। ফাহিম ও মাহাদকে জড়িয়ে ধরে খুশির অশ্রু ঝরাল। কয়েক মুহূর্ত পর নিজেদের ছাড়িয়ে দুই দিকে ফিরে দাঁড়িয়ে রইল। এদের কাণ্ড দেখে মাহিমের হাসি পেল। খুশিতে সব ভুলে নিজেদের জড়িয়ে নিলেও এদের ইগোর কোনো কমতি নেই। ভাইয়া কপাল গুনে এমন শালা পেয়েছে, একদম তার মতোই। মাহিম আর রবিন মিলে সবাইকে জোর করে নাস্তা খাওয়ালেও ফাহিম আর মাহাদকে কিছুতেই খাওয়াতে পারল না। ভাবিকে যে এই দুইজন মানুষ অসম্ভব ভালোবাসে। সবাই একে একে দৃশ্যকে ঘুমন্ত অবস্থায় দেখে এসেছে। আনিকা কবির মেয়েকে দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। সারা মুখে অসংখ্য চুমু খেয়েছেন। মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন দেখেছেন তিনি। আখি রহমান সবাইকে রিকোয়েস্ট করলেন তাদের বাড়িতে যেয়ে সবাইকে রেস্ট নিতে, কিন্তু সবাই মানা করল। মাহিম বুঝতে পারছে সবার মধ্যে দ্বিধা কাজ করছে। তার চাইতে বড় কথা দাদি কেমন রিয়েক্ট করে কে জানে। তাই সে ফাহিমকে তাদের ধানমন্ডির বাসায় থাকতে রিকোয়েস্ট করল। এতে ফাহিম না করলেও মাহিম আর আখি রহমানের জোড়াজুড়িতে রাজি হল। ফাহিমের পরিবারে সকলকে নিয়ে মাহিম চলে গেল। আখি রহমান ছেলের পাশে রয়ে গেলেন। ফাহিম ফ্রেশ হয়েই মাহিমের সাথে হসপিটালে চলে আসল। বোনকে রেখে তার ঘুম হবে না। মাহাদ দৃশ্যর কেবিনে বসে আছে। এখন দৃশ্যর মুখের অক্সিজেন মাস্ক খুলে দেয়া হয়েছে। দৃশ্যর এখনও জ্ঞান ফেরেনি, সে গভীর ঘুমে মগ্ন। মাহাদ দেখল দৃশ্যর নিচের ঠোঁট কিছুটা কেটে গেছে, মাস্কের জন্য যা আগে বোঝা যায়নি। সেই দৃশ্যর কাটা ঠোঁটে আলতো হাত বুলাল। এই মেয়েটাকে সে ভীষণ ভালোবাসে। সেই ক্লাস 8-এ পড়া বাচ্চা মেয়েটা তার জীবনে এসে তার মন মস্তিষ্ক সবটাই দখল করে নিয়েছে। এখন তাকে ছাড়া আর কিছুই চিন্তা করতে পারে না সে। তার জীবনের সুন্দর মুহূর্তগুলো এই মেয়েটার সাথেই কাটিয়েছে। নিজের শেষ নিঃশ্বাস অবধি সে এই মেয়েটাকেই পাশে চায়। মাহাদ খুব সাবধানে দৃশ্যর পাশে অল্প জায়গায় শুয়ে পড়ল। দৃশ্যকে নিজের বুকের মাঝে জড়িয়ে ধরল। কি এ প্রশান্তি! দুদিনের ধকলে মাহাদ ভীষণ ক্লান্ত ছিল। সে দৃশ্যকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ফাহিম আর মাহিম অনেক রাতে হসপিটালে চলে আসল। মাহিম নিজের মাকে রবিনের সাথে বাসায় পাঠিয়ে দিল। ফাহিম আর মাহিম কেবিনে ঢুকে দেখল মাহাদ দৃশ্যকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়েছে। এই দুইজনকে একসাথে দেখে ফাহিমের বুকটা জুড়িয়ে গেল। তার বোনকে মাহাদের মতো কেউ ভালোবাসতে পারবে না। তার বোন নিজের জন্য সঠিক মানুষটাই বেছে নিয়েছে। তার বোনের জন্য যে সীমাহীন সুখ অপেক্ষা করছে সেটা সে বুঝতে পারল।
ফাহিম দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মাহিম দ্রুত ভাই আর ভাবির এই সুন্দর মুহূর্তের কয়েকটা পিক তুলে নিল। তারপর মুচকি হেসে বেরিয়ে গেল। সকালে সূর্যের আবছা আলো এসে কেবিনের অন্ধকারকে কাটিয়ে তুলেছে। দৃশ্যর নাকে একটা ভীষণ পরিচিত ঘ্রাণ আসছে। সে ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করতে লাগল, কিন্তু সামনের সব ঝাপসা মনে হচ্ছে। সে আরও কয়েকবার চোখের পাতা পিটপিট করে তাকাল। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করল, এমনকি ডান পাটা নাড়াতে পারল না। মাথা তুলে ধীরে ধীরে উপরে তাকিয়ে মাহাদকে দেখতে পেল। মাহাদ ঘুমিয়ে আছে, আর সে মাহাদের বুকে আছে। সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না। ধীরে ধীরে তার অ্যাক্সিডেন্টের কথা মনে হতে লাগল, কিন্তু এই মুহূর্তে মাহাদের বুকে তার ভীষণ আরাম লাগছে, ভীষণ শান্তি অনুভব হচ্ছে। সে বীর বীর করে বলল, এটা কি জান্নাত? না, আমার বুক। দৃশ্য চমকে তাকিয়ে দেখল মাহাদ তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সে মাহাদের বুকে মুখ গুজে বলল, এখানে এত শান্তি লাগে কেন? আমার বুকে অশান্তি দিয়ে তোমার তো শান্তি লাগবেই। দৃশ্য মুচকি হাসল। মাহাদ দৃশ্যর কপালে আলতো চুমু খেয়ে বলল, আমাকে কষ্ট দিয়ে ভীষণ মজা পাও তাই না? একটা বার ভাবলে না তোমার কিছু হলে আমার কি হতো? আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। মাহাদ দৃশ্যর হাতটা শক্ত করে ধরে হতে চুমু খেল। মাহাদ নরম সুরে বলল, একদিন জিজ্ঞেস করেছিলে না এই হাতটা শক্ত করে ধরে মায়ের সামনে দাঁড়াতে পারবো কিনা? আজ এই হাতটা শক্ত করে ধরে শুধু মায়ের না সারা দুনিয়ার সামনে দাঁড়াতে পারব। তোমার হাতটা শেষ নিঃশ্বাস অবধি ছাড়ব না বউ। শেষবারের মতো আমার উপর বিশ্বাস রেখে দেখো। দৃশ্যর চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু ঝরল। মাহাদ দৃশ্যর চোখের জল মুছে রাগী সুরে বলল, তোমার জন্য এতগুলো শাস্তি বরাদ্দ। এত অসচেতনভাবে কেন রাস্তায় হাঁটছিলে? আসলে আমি বুঝতে পারিনি। হঠাৎ দৃশ্যর মনে পড়ল সে কেন রাস্তায় ওইভাবে দৌড়ে গেছিল। সে অস্থির হয়ে বলল, আমি সেখানে ভাইয়াকে দেখেছিলাম। তোমার ভাইয়াই তোমাকে হসপিটালে নিয়ে এসেছে। দৃশ্যর চোখ ঝাপসা হয়ে আসল। সে করুণ দৃষ্টিতে মাহাদের দিকে তাকিয়ে বলল, আমি ভাইয়াকে দেখব। কোথায় ভাইয়া? বাইরে আছে। তুমি শুয়ে থাকো, আমি ফাহিমকে পাঠাচ্ছি। আর তোমার জন্য আরও অনেকেই অপেক্ষা করছে। মাহাদ বেরিয়ে যাওয়ার আগে দৃশ্যকে বলল, তোমার দুয়ারে অনাবিল সুখ এসে করা নাড়ছে। সেই সুখটুকু পায়ে ঠেলে দিও না, কারণ তোমার ডিসিশনের উপর অন্য কারো বেঁচে থাকা নির্ভর করছে। দৃশ্য একদৃষ্টিতে মাহাদের দিকে তাকিয়ে রইল। আসলেই কি সুখ তার দুয়ারে বসে আছে? নিস্তব্ধতা ছেয়ে আছে সারা রুম জুড়ে। দৃশ্য একদৃষ্টিতে তার ভাইকে পর্যবেক্ষণ করছে। ফাহিম মাথা নিচু করে দৃশ্যর সামনে বসে আছে। অনেক অন্যায় করেছে সে বোনটার সাথে। নিজেকে তার জন্য কোনোদিন ক্ষমা করতে পারবে না। একটু আগে মা এসে দেখা করে গেছে। দৃশ্যকে দেখে হাউমাউ করে কেঁদেছে। কোনো মা সন্তানের এই করুণ পরিস্থিতি সহ্য করতে পারেন না। মেয়ের মুখে কত শত চুমু খেয়েছেন তিনি। কেঁদে বলেছেন, তুই ঢাকায় এসে আমার সাথে যোগাযোগ কেন রাখিসনি? আমি তোর চিন্তায় শান্তি পেতাম না। মা, আমাকে মাফ করে দিও। আমি বাবার ভয়ে তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। তুই কেমন আছিস মা? চিন্তা করো না, আমি ভালো আছি। বাবা কেমন আছে? বাবা আসেনি? আনিকা কবির দীর্ঘশ্বাস ফেলে দৃশ্যকে তার বাবার অবস্থার কথা জানালেন। দৃশ্য ডুকরে কেঁদে ওঠে। বাবা নামক মানুষটি কাছ থেকে কখনো কোনো ভালোবাসা পায়নি, কিন্তু তবুও সে বাবা। তার সাথে রক্তের সম্পর্ক। বাবার অবস্থা দৃশ্যকে প্রচণ্ড যন্ত্রণা দিয়েছে।
সে অস্থির হয়ে বাবাকে দেখতে চাইল। আশরাফ হুসাইন লজ্জায় প্রথমে মেয়ের সামনে যাননি। একমাত্র মেয়েকে তিনি ভীষণ কষ্ট দিয়েছেন। অহংকারের বেড়াজালে থেকে তিনি সন্তানদের নিজের কাছ থেকে দূর করে ফেলেছেন। দৃশ্যর সামনে যাওয়ার সাহস তিনি পাচ্ছেন না। আনিকা কবির বুঝিয়ে তাকে দৃশ্যর সামনে নিয়ে যায়। হুইলচেয়ারে বসা প্যারালাইজড বাবাকে দেখে দৃশ্যর ভেতরটা ফেটে যাচ্ছিল। শক্ত সবল মানুষটা কেমন নেতিয়ে পড়েছে। চেহারায় বয়সের ছাপ পড়েছে। সেই কঠিন ভাব আর বাবার মধ্যে নেই। ডান পাশ সম্পূর্ণ অবশ। আশরাফ হুসাইন এক হাতে দৃশ্যর হাত ধরে অনেক সময় কাঁদলেন। দৃশ্যর কাছে মাফ চাইলেন নিজের কর্মকাণ্ডের জন্য। পরম আদরে দৃশ্যর মাথায় হাত বুলিয়ে দিলেন। দৃশ্যর চোখ ভিজে উঠেছিল। বাবার এই স্নেহময় হাতটাই সে সারা জীবন খুঁজেছে, কিন্তু পায়নি। আজ বাবার স্নেহ পেয়ে বাচ্চাদের মতো কেঁদেছে। ফাহিমের দিকে তাকিয়ে দৃশ্য বলল, আমার সাথে কথা বলবে না ভাইয়া? এখনো রেগে আছো? ফাহিম ভেজা চোখে তাকালো দৃশ্যর দিকে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে কাপা কাপা গলায় বলল, এই ভাইটার উপর একটু ভরসা রাখতে পারলি না? কেন এইভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে আসলি? আমি তো ওই বিয়েটা কখনোই হতে দিতাম না। আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম ভাইয়া। কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। আমি তোর ভাই হওয়ার যোগ্যই না। নিজের বোনকে কি করে এত কষ্ট দিলাম? সারা জীবন যাকে আগলে রেখেছি তার গায়েই হাত তুলেছে। যাই মুখ ফুটে কিছু বলার আগেই সব বুঝে যেতাম, সে হাজারবার মুখে বলার পরও কেন তার ভালোবাসা উপলব্ধি করতে পারলাম না। তোর যন্ত্রণা কমানোর বদলে আরও বাড়িয়ে দিয়েছি। কথাগুলো বলেই ফাহিম কেঁদে দেয়। দৃশ্যই ভাইয়ের হাতে হাত রেখে বলে, তুমি আমার বেস্ট ভাইয়া। যেই মানুষগুলিকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি তার মধ্যে তুমি অন্যতম। তুমি আমাকে আগলে রেখেছ। কোনো কষ্ট আমাকে ছুঁতে দাওনি। আর আগে যা হয়েছে ভুলে যাও। আমিও অনেক ভুল করেছি। পরিবারকে না জানিয়ে বিয়ে করেছি। আমাকে মাফ করে দিও ভাইয়া। ফাহিম দৃশ্যর কপালে চুমু একে বলল, আমার বুড়িটা অনেক বড় হয়ে গেছে। সব কিছু বুঝতে শিখে গেছে। দুই ভাই বোনের মধ্যে অনেক কথা হল। নিজেদের মধ্যকার সকল মান অভিমান দূর করে নিল। তখনই আনিকা কবির ভিতরে প্রবেশ করে বলেন, দেখ দৃশ্য, তোর সাথে দেখা করতে কে এসেছে? দৃশ্য সামনের মানুষটিকে দেখে চমকে গেল। পরক্ষণে বিশাল হাসির রেখা ফুটিয়ে বলল, তমা আপু। তমা দৃশ্যর কাছে এসে দাঁড়াল। ফাহিম বসা থেকে উঠে জানালার পাশে দাঁড়াল। তমা সেদিকে এক পলক তাকিয়ে বলল, কেমন আছিস পিচ্ছি? ভালো। তুমি কেমন আছো আপু? আনিকা কবির হেসে বললেন, তমাকে আর আপু ডাকা যাবে না। সে তোর ভাবি হয়। সে এখন আমাদের বাড়ির বউ। দৃশ্য চমকে তমার দিকে তাকায়। তমা তখন মাথা নিচু করে বসে আছে। আনিকা কবির চলে যেতেই দৃশ্য উচ্ছ্বসিত কণ্ঠে বলল, বলেছিলাম না তুমিই আমার ভাবি হবে। মিলল তো? তমা এক পলক জানালায় দাঁড়ানো ফাহিমের দিকে তাকাল। ফাহিম তখন বাইরের ব্যস্ত রাস্তা দেখায় ব্যস্ত। তমা ভেজা চোখে দৃশ্যর দিকে তাকিয়ে মলিন হেসে বলল, ঠিক বলেছিস। আমি তোর ভাইয়ের বউ ঠিকই হয়েছি, কিন্তু ফাহিমের না নাবিলের বউ হয়েছি। দৃশ্য আতকে উঠল। এমন কিছু শুনবে আশা করেনি। তমা আপু তো ভাইয়াকে পাগলের মতো ভালোবাসত। তাহলে নাবিল ভাইকে বিয়ে কেন করল? তমা দীর্ঘশ্বাস ফেলল। আজও তার সেই দিনগুলির কথা স্পষ্ট মনে আছে। দৃশ্যর ব্যাপারটা নিয়ে সে ফাহিমের উপর ভীষণ রেগেছিল। মানুষটা এমন কেন?
আদরের বোনটাকে একটুও বুঝল না। সেখানে তাকে কি করে বুঝবে? সে ফাহিমের সাথে তেমন কথা বলত না, ফাহিমকে আগের মতো জ্বালাত না। দৃশ্য বাড়ি থেকে চলে আসার পর ফাহিম অনেকটা ভেঙে পড়ে দিন রাত এক করে দৃশ্যকে খুঁজতে থাকে। তার বেশ কিছুদিন পর তমার বাবা একদিন জানায় তার বিয়ে ঠিক করে ফেলেছে। তমা তখন অস্থির হয়ে পড়ে, কি করবে কিছুই বুঝতে পারে না। বাবার উপর সে কোনোদিন কথা বলেনি, কিন্তু সেই দিন বলে সে বিয়ে করবে না বলে জানায়। কিন্তু বাবা নিজের সিদ্ধান্তে অটল থাকে। আরও বেশি চমকে যায় তখন যখন শুনে তার বিয়ে নাবিলের সাথে ঠিক হয়েছে। এক ভাইকে মন প্রাণ দিয়ে ভালোবেসে অন্য ভাইয়ের সাথে সে কি করে সংসার করবে? তমা দিক বেদিক ভুলে ফাহিমের সাথে কথা বলতে চায়, কিন্তু ফাহিম তখন রাজনীতি নিয়ে ভীষণ ব্যস্ত। তমা ফাহিমকে একবারের জন্য সামনে পেত না, যেন মানুষটা ইচ্ছা করে তাকে এড়িয়ে চলছিল। সেদিন তমার হলুদ ছিল। তমা হলুদ শাড়ি পরে বারান্দায় দাঁড়িয়েছিল। দু চোখ বেয়ে তার অশ্রু ঝরছিল। তার বিয়ে নিয়ে সবার মাঝে আনন্দের শেষ নেই, একমাত্র সেই পারছে না আনন্দ করতে। চোখ বন্ধ করলে সে শুধু ফাহিমকে দেখে। কষ্টে তার বুক ফেটে যাচ্ছে। ছোটবেলা থেকে সে মানুষটিকে ভালোবাসে, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারেনি। আর মানুষটিও কখনো কি কিছুই বুঝেনি? হঠাৎ তার চোখ পড়ে সামনের বাড়ির ছাদের উপর। সেখানে দাঁড়িয়ে ফাহিম সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে। তমা আর কিছুই ভাবতে পারল না। সে এক দৌড়ে সেই বাড়ির ছাদে চলে গেল। ফাহিমের সামনে এসে হাঁপাতে লাগল। ফাহিম সিগারেট টান দিয়ে কপাল কুঁচকে ধোঁয়া ছাড়তে লাগল। তমা বলল, আপনি এমন কেন ফাহিম ভাই? আমি কবে থেকে আপনাকে খুঁজছি, আর আপনি গা ঢাকা দিয়ে আছেন। তুই এখানে কি করিস? আজ না তোর হলুদ? তমা ভীষণ রেগে গেল। সে ফাহিমের সামনে এসে বলল, আপনি কি সত্যি জানে না আমি কেন ছুটে এসেছি? এতটাই অবুঝ আপনি? কি বলছি সেসব? আপনি কি সত্যিই বুঝেন না আমি কেন আপনার পেছনে পড়ে থাকি? কেন আপনার এত অপমানের পরও বারবার আপনার পেছনে ছুটে আসি? কেন আপনার সাথে কথা বলার জন্য অস্থির হয়ে থাকি? কেন একটা দিন আপনাকে না দেখলে অস্থির হয়ে পড়ি? আমি কি করে বলবো? আমার মুখ থেকেই শুনতে চান তাই তো? ওকে, তবে বলছি, আমি আপনাকে ভালোবাসি। সেই ছোটবেলা থেকেই আমার স্বপ্ন পুরুষ আপনি। আমার চিন্তাধারা সবটা জুড়ে শুধু আপনি। আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না ফাহিম ভাই। বলেই সে ফাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। কয়েক মুহূর্তের জন্য ফাহিম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরে ফাহিম দ্রুত তমাকে ছাড়িয়ে ধমকে বলল, পাগল হয়ে গেছিস? আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই পর পুরুষকে জড়িয়ে ধরে আছিস? তোর লজ্জা করে না? না করে না। আমি এই বিয়ে কিছুতেই করব না। আমার বর শুধু আপনি হবেন। এই বিয়ে বন্ধ করে দিন। পাগলামি করিস না। আমি তোকে ভালোবাসি না। এমনি দৃশ্যর বিষয় নিয়ে আমি ভীষণ চিন্তায় আছি। তার মধ্যে তোর এই সব পাগলামি মোটেও সহ্য করব না। তমা ফাহিমের পা জড়িয়ে ধরল, আর কেঁদে কেঁদে বলল, আমাকে আজ ফিরিয়ে দিবে না ফাহিম ভাই? তাহলে আমি শেষ হয়ে যাব। অন্য কাউকে আমি কোনো দিন মেনে নিয়ে পারব না। আপনি একবার বাবার সাথে কথা বললে বাবা এই বিয়ে বন্ধ করে দিবে। ফাহিম দ্রুত নিজের পা ছাড়িয়ে তমাকে একটা থাপ্পড় বসিয়ে দিল, আর রেগে বলল, সব কিছুর একটা সীমা থাকে। আমি তোকে বিয়ে করতে পারবো না। নাবিলের মতো ডক্টর ছেলে তোকে বিয়ে করছে, এটাই তোর ভাগ্য। না হলে তুই ওর যোগ্যও না। তমা যেন শেষ ভরসাটুকু হারিয়ে ফেলল। আজ তার মরে যেতে ইচ্ছে করছে।
সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কোনো দিন আমাকে বুঝতে পারেননি, আমার অনুভূতির কোনো মূল্য দেননি। আরে যে নিজের বোনের ভালোবাসা বুঝতে পারে না সে আমার ভালোবাসা কি করে বুঝবে? আপনাকে ভালোবাসা আমার জীবনের সবচাইতে বড় ভুল। একদিন আপনিও আমার মতো এই আগুনে জ্বলবেন, দেখে নিয়েন। তমা কাঁদতে কাঁদতে চলে এসেছিল। পরদিন রোবটের মতো বউ সেজে বসেছিল। ফাহিম বিয়ের নানা কাজে ব্যস্ত ছিল। কাজী যখন তমাকে কবুল বলতে বলছিল, তখন সে একদৃষ্টিতে দূরে দাঁড়ানো ফাহিমের দিকে তাকিয়েছিল। তার মন বলছিল, ফাহিম ভাই শুধু একবার ইশারা করুন, আমি সব ফেলে আপনার বুকে চলে আসব। কিন্তু তেমন কিছুই হল না। চোখ ভিজে উঠেছে তার। ফাহিম ও তমার দিকে তাকিয়ে আছে। বউ সাজে অসম্ভব সুন্দর লাগছে তমাকে। ফাহিমের দৃষ্টি যেন নড়ছেই না। এই প্রথম ফাহিম ফিল করল সে তমার প্রতি দুর্বল, ভীষণ দুর্বল। এই দুর্বলতা আজ থেকে না, ছোটবেলা থেকে। সে তো কোনো মেয়ের সাথে কথাও বলে না। এমনকি চোখ তুলে কোনো মেয়ের দিকে তাকায় না। কিন্তু তমা, সে তোমার সাথে সারাদিন ঝগড়া করে, ওকে শাসন করে, ওর সব বক বক শুনে। ওর দিকে অন্য কোনো ছেলে তাকালে সহ্য করতে পারে না। এমন কেন হতো? এটাই কি ভালোবাসা? তার মানে সে কি অনেক আগে থেকেই তমাকে ভালোবাসত? তবে বুঝতে কেন পারত না? ফাহিম এতদিনে বুঝতে পারল তমার প্রতি তার কি ফিলিংস। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তমা কবুল বলে অন্য কারো হয়ে গেছে। ফাহিম সেদিন সারা রাত দুচোখ এক করতে পারল না। তমা অন্য কারো বউ, এই বিষয়টা সে ঠিক হজম করতে পারছে না। মেয়েটাকে সেদিনও হলুদ শাড়িতে ভীষণ সুন্দর লাগছিল। সে কেন সেদিন তমাকে ফিরিয়ে দিল? ভালোবাসার অনুভূতি সে তখন বুঝল যখন মেয়েটা তার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। চোখ বারবার ভিজে উঠছে। সে যে বুঝতে ভীষণ দেরি করে ফেলেছে। এখন তমা তার জন্য নিষিদ্ধ। তমার বলা কথা একদম মিলে যাচ্ছে। সে সত্যি আগুনে জ্বলছে, অনুভূতির আগুনে। সব শুনে দৃশ্য থ হয়ে বসে রইল। তার চোখ ভিজে উঠেছে। এই অসীম ভালোবাসাকে তার ভাই পায়ে ঠেলে দিয়েছে। কেমন করে করল? তমা তখনও ফুপিয়ে কেঁদে চলছে। দৃশ্য তমার হাতে হাত রেখে শান্ত করল। তমা চোখের জল মুছে মলিন হেসে বলল, আমি ঠিক আছি। নাবিল আমাকে অনেক ভালো রেখেছে। সে আমাকে যথেষ্ট সময় দিয়েছে। তোর ভাইয়ের কাছে যে সম্মান আর ভালোবাসা আমি পাইনি সেটা নাবিল আমাকে দিয়েছে। দৃশ্য জানালার পাশে দাঁড়ানো ভাইয়ের দিকে তাকাল। দেখল তার ভাই টি শার্টের হাতার সাহায্যে চোখ মুছছে। দৃশ্য বুঝতে পারল তার ভাইয়ের মনের অবস্থা। ফাহিম তাদের দিকে না তাকিয়ে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। তখনই নাবিল তার কেবিনে ঢুকল। দৃশ্য অনেকদিন পর নাবিলাকে দেখে খুশি হয়। তবে তার কোলে ছোট একটা বাচ্চা মেয়েকে দেখে চমকে যায়। তমা মুচকি হেসে বলল, আমাদের মেয়ে। নাবিল হেসে বলল, কিরে এতদিন পর দেখা, তাও হসপিটালে? আমার খোঁজে এসেছিস নাকি? তার জন্য অ্যাক্সিডেন্ট করতে হবে? তমা ধমকে বলল, তুমি এই সময় মজা করছ? জীবনেও ঠিক হবে না। তুমি পাশে থাকলে আমি এমনই ঠিক থাকি জান। দূরে গেলেই এমন অস্থির হয়ে পড়ি। তমা বেশ লজ্জা পেল। ছোট বোনের সামনে নির্লজ্জের মতো আচরণ শুরু করেছে। দৃশ্যর মনটা ভরে গেল তাদের দেখে। এই মানুষ দুটি ভালো আছে এতেই সে ভীষণ খুশি। আসলে নাবিল অনেক আগে থেকেই তমাকে পছন্দ করত। তমার চঞ্চলতা তার মনে ভালোবাসার সৃষ্টি করেছে। ছোট্ট তমাকে দেখেই তার হৃদস্পন্দন বেড়ে যেত। কিন্তু কখনো সে তমাকে মনের কথা জানায়নি।
তারপর সে ঢাকায় হোস্টেলে চলে আসে, নিজের ক্যারিয়ারের ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু তমা তার মনে সবসময় বিচরণ করত। ডক্টর হয়ে সে বাবাকে জানায় তমার বাসায় বিয়ের প্রস্তাব দিতে। বাবাও ছেলের কথায় রাজি হয়ে যায়। এইভাবেই সে তার ভালোবাসাকে নিজের জীবনে পেয়ে যায়। সে বুঝতে পেরেছে তমার জীবনে হয়তো অন্য কেউ ছিল, তাই সে তমাকে সময় দিয়েছে, নিজের ভালোবাসা দিয়ে তমার মন জয় করেছে। এখন তারা ভীষণ সুখে আছে। সবাই চলে যেতেই দৃশ্য কিছুক্ষণ রেস্ট নিল। প্রায় বিকেলের দিকে তার ঘুম ভাঙল। মাথায় এখনো চিনচিন ব্যথা করছে। চোখ মেলে আশেপাশে তাকাতেই হঠাৎ কিছুটা চমকে উঠল। তার সামনে আখি রহমান বসে আছে। দৃশ্যকে তাকাতে দেখেই তিনি মুচকি হাসলেন। আখি রহমানকে এখানে দেখে দৃশ্য কিছুটা ভয় পেয়ে গেল। এই মানুষটাকে সে ভীষণ সম্মান করে, তাই তো তার ইচ্ছার বিরুদ্ধে মাহাদকে তার নিজের জীবনে চায়নি। তিনি কি তাকে কিছু কটু কথা শোনাতে এসেছেন, নাকি মাহাদের কাছ থেকে দূরে থাকতে বলতে এসেছেন? কিন্তু সে তো মাহাদের কাছ থেকে দূরেই আছে। সেদিন রাতে যাই হোক, তার অজুহাতে সে মাহাদকে কিছুতেই আটকে রাখবে না। মাহাদ নিজের জীবন গুছিয়ে নিক, সেটাই চায়। আখি রহমান বুঝতে পারলেন তাকে এখানে দেখে দৃশ্য কিছুটা চিন্তিত হয়ে আছে। তাই তিনি নরম গলায় দৃশ্যকে বললেন, কেমন আছো মা? দৃশ্য চমকে গেল। সে এতটা শান্ত ব্যবহার কিছুতেই আশা করেনি। আখি রহমান আবার বললেন, কি আমার সাথে কথা বলবে না? জি ভালো আছি। অনেক বড় হয়ে গেছ। আমার ছেলে যখন প্রথম তোমাকে নিয়ে এসেছিল তখন অনেক ছোট ছিলে। আমি তো প্রথম দেখে অবাক হয়েছিলাম আমার ছেলে এই বাচ্চা মেয়েটির প্রেমে পড়েছে। দৃশ্য কেমন রিয়েক্ট করবে বুঝতে পারছে না। সে নিচের দিকে তাকিয়ে আছে। আখি রহমান আবার বললেন, আমার ওপর রেগে আছিস মা? ছি ছি, না আন্টি, এমন কিছুই না। আমার জন্য বরং আপনি ভীষণ কষ্ট পেয়েছেন। আমার জন্যই আঙ্কেল। দৃশ্য আর বলতে পারল না। আখি রহমান বললেন, এতে তোমার কোনো দোষ নেই মা, বরং আমার জন্য তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। তোমার শ্বশুর আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছিল, কিন্তু আমি সেই দায়িত্ব পালন করতে পারিনি। তোমাকে যজ্ঞ সম্মান দিয়ে বাড়ির বউ হিসেবে মেনে নিতে বলেছিল, কিন্তু তখন আমি এর কিছুই করতে পারিনি। তোমার শ্বশুরকে হারিয়ে আমি আসলে তখন নিজের মধ্যে ছিলাম না, তাই ভুল সঠিক কিছুই বিবেচনা করতে পারিনি। আমাকে মাফ করে দিও মা। আমার জন্য তোমরা দুইজন অনেক কষ্ট সহ্য করেছ। আমি তো এতটাই স্বার্থপর হয়ে গেছিলাম যে নিজের ছেলের কষ্টটা অনুভব করতে পারিনি। আমার ছেলেটা ভালো নেই মা তোমাকে ছাড়া। ছেলের চোখে আমি তোমার জন্য অসীম ভালোবাসা দেখেছি। এই কয়েক বছরে আমার ছেলেটার মুখে আমি কোনো হাসি দেখতে পাইনি। একদম বকে গেছে আমার ছেলেটা। এবার অন্তত আমার ছেলের হাতটা শক্ত করে ধরে তাকে সঠিক পথে নিয়ে আসো। তোমাদের দুজনকে সুখে দেখলেই তোমার শ্বশুরের আত্মা শান্তি পাবে, আর আমিও অপরাধমুক্ত হব। তুমি ছেলেটাকে কষ্ট দিও না মা, আর নিজেও কষ্ট পেও না। আখি রহমান চোখের জল মুছে দিলেন। দৃশ্যর মাথায় হাত বুলিয়ে দিলেন। দৃশ্যর কপালে চুমু খেয়ে তারপর মুচকি হেসে বললেন, আমার ঘরের লক্ষ্মীকে আর দূরে রাখতে চাই না। এত মিষ্টি ছেলের বউটাকে কি কিছুতেই দূরে রাখা যায়? আমি আর তুমি মিলে আমার ছেলেটাকে একদম সোজা করে ফেলব। কি আমাকে সাপোর্ট করবে না? তোমার মায়ের সাথে আমি অলরেডি কথা বলে নিয়েছি। আমার ছেলে বউকে আমি ধুমধাম করে ঘরে তুলতে চাই। এখন শুধু তোমার মতামত বাকি। আমার উপর অভিমান করে আমার ছেলেটাকে আর কষ্ট দিও না। তোমাকে ছেড়ে আমার ছেলেটা ভালো থাকবে না। দৃশ্য ফুপিয়ে কেঁদে উঠল। তার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে।
মানুষগুলো তাকে এত ভালোবাসে কেন? সে কি আদৌ এত ভালোবাসার যোগ্য? চলবে।